নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ এবং সুন্দর আমরা প্রত্যেকেই থাকতে চাই এবং এটা কাম্য আমাদের প্রত্যেকের জীবনে। আর দুটোই যদি আমরা একসাথে পেতে চাই তাহলে অবশ্যই ডক্টর প্লাস। দেখুন, আমরা একটা কথা শুনে এসেছি, মানুষ বলে যে পেট ঠিক থাকলে নাকি সব ঠিক থাকে, মানে পেট ভালো মানে শরীর একেবারে সুস্থ চাঙ্গা থাকবে, এটা আমরা শুনে এসেছি। সব রোগ ব্যাধির মূল যে জায়গা সেটা নাকি খাদ্যের সাথেও জুড়ে আছে। এরকম নানা বিষয় আজকের সময় দাঁড়িয়ে তথ্যেও কিন্তু উঠে আসছে। আর সেই সময় দাঁড়িয়ে বেশি করে যখন আমরা নানা রকম রোগের কথা বলি, প্রথমেই যে রোগটার কথা বেশি করে বহুল প্রচলিত বলেই বারে বারে উঠে আসে সেটা হলো ডায়াবেটিস। এই যে ডায়াবেটিস রোগও কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব, বিশেষ করে খাদ্যের হাত ধরে। কারণ আমরা জানি এটা লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ, তার মধ্যে খাবার দাবার একটা অনেক বড় চ্যাপ্টার। আর এখান থেকেই শুরু ডায়েটিশিয়ানদের এগিয়ে আসা, ডায়েটিশিয়ানদের হাত ধরে সুস্থ কিভাবে থাকবো সেই পথটাকে চিনে নেওয়া। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের বিষয় থাকছে যে ডায়াবেটিস এমন একটি রোগ, এই রোগটির নিয়ন্ত্রণে ফাইবারের কী ভূমিকা রয়েছে এ বিষয়ে আমরা জানব। এবং যিনি বিশদে জানাবেন, অবশ্যই আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর রিয়াঙ্কা দাস। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। এই যে আমরা বলছি ফাইবার, আজকে যে বিষয়টা আমরা মূলত আলোচনা করছি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ফাইবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে বরং আমরা আসি যে আমরা তো বলি নানা রকম সময় যে ফাইবারের ফুড খাওয়া উচিত, ফাইবারযুক্ত ফুড খাওয়া উচিত, কিন্তু ফাইবার করে যে এত কথা, ফাইবারটা মূলত কি, আমরা কাকে বলছি, আর কোন খাবারে আমরা পেয়ে থাকি ফাইবার? আচ্ছা, তো প্রথম প্রশ্নে যেটা আমি আসি যে ফাইবার জাতীয় খাবার কোনগুলি। তো বেসিক্যালি ফাইবার হচ্ছে আমাদের এক ধরনের উচ্চ আঁশ জাতীয় খাবার, মানে এক ধরনের এটি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারেরই একটি পার্ট, যেগুলি আমার শরীরে সহজে হজম হয় না, বা কোনো ফাইবার আছে যেগুলি আমাকে শরীরে হজম হতে পারে না। তবে এই ফাইবার জাতীয় খাবার আমাদের মানে খুব জরুরি বা গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই ফাইবার জাতীয় খাবার আমাদের শরীরে ধীরে ধীরে রক্তে যখন খাবার হজম হচ্ছে কার্বোহাইড্রেট, তখন সুগার পরিমাণ বা শর্করার পরিমাণ, মানে আলটিমেটলি চিনির পরিমাণটা তো শরীরে বেশি হয়ে যায় রক্তে, যেটা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে, যে বেশি যদি আমরা হাই কার্বোহাইড্রেট বা সরল শর্করা জাতীয় খাবার যদি খাই তবে কিন্তু ডায়াবেটিসের পরিমাণ কিন্তু বা সুগার লেভেলটা কিন্তু অনেক বেশি থাকে। তো ফাইবার এখানে একটা ভূমিকা পালন করে কি, যে উচ্চ আঁশ জাতীয় খাবার যেগুলি থাকে সেগুলি ধীর গতিতে খাবারটাকে শোষণ করতে সাহায্য করে। যেগুলি আমি মাঝখানে আরেকটা জিনিস বলে দিই, যে এই ফাইবারের মধ্যে দু ধরনের ফাইবার থাকে। একটিকে সলিউবেল বা দ্রবণীয় ফাইবার বলা হয়, আর একটিকে বলা হয় ইনসলিউবেল বা অদ্রবণীয়। তো দ্রবণীয় মানে বোঝা যাচ্ছে যেটা কিনা আমার জলে দ্রবণ হতে পারে বা শোষণ হতে পারে, যেটা আমার ধীরগতিতে রক্তে শর্করার পরিমাণটা বাড়ায়, আলটিমেটলি শোষণ হতে পারে। যেমন কি হতে পারে, আমাদের ওটস হতে পারে, ডাল হতে পারে, বিভিন্ন ফল যেমন আপেল, স্ট্রবেরি, এগুলি কি করে আমার ধীরগতিতে রক্তে শর্করার পরিমাণটা বাড়ায়, মানে চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ বাড়ায়, যেটা আলটিমেটলি ডায়াবেটিস বা কোলেস্টেরল এই দুটোকে কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে। এবং তার অপোজিটে আরেকটা হচ্ছে কি ইনসলিউবেল বা অদ্রবণীয় ফাইবার। আচ্ছা, যেগুলি কিনা আমার শরীরে কিন্তু হজম হয় না, কিন্তু তবুও আমাদের দরকার। কেন? সেগুলি বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ, মানে হজমের পরে আমাদের যে মলত্যাগ যেটা হয় বা আমাদের যে কোলন হেলথ যেটা থাকে, যে যার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন বর্জ্য পদার্থ যে বের হয়ে যাচ্ছে বা পাস আউট হচ্ছে, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের নিয়মিত আমাদের মলত্যাগ করার জন্য, পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু অদ্রবণীয় বা ইনসলিউবেল ফাইবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন ধরনের খাবার, যেরকম আমাদের শাক সবজি যে থাকে সেগুলির মধ্যে পাওয়া যায়। তাছাড়া ইসাবগুল, যেগুলি জেনারেলি কনস্টিপেশন রোগীদেরকে আমরা দিয়ে থাকি, তার ভেতরেও কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই দু ধরনের ফাইবার
খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খাবারে নিয়মিত আমাদের রাখা উচিত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। সত্যিই তাই, আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের সময় দাঁড়িয়ে বোধহয় এমন মানুষ নেই যাদের পরিবারে অন্তত একজন ডায়াবেটিসে আক্রান্ত নন। কারণ আমরা বলছি ইন্ডিয়াটা এখন ডায়াবেটিক ক্যাপিটালে পরিণত হয়ে গেছে। আর সেই সময় দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার আমার সবার জেনে নেওয়া যে সত্যিই তো আমরা কী ধরনের খাবার খাবো, আর ফাইবার কী ধরনের জিনিসগুলো আমরা খেলে ফাইবারটা বেশি পাবো, কতটুকু খাওয়া উচিত, সবার জন্যই কি উপযুক্ত, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় তো থাকছি। তবে আপনারাও আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আপনাদের প্রশ্ন যদি এমন কিছু থাকে অবশ্যই রাখতেই পারেন। ডায়েট সংক্রান্ত যা কিছু সমস্ত বিষয়ে আপনাদের সঠিক পরামর্শ দিতে পারেন একজন ডায়েটিশিয়ান। আজকে আমার সাথে রয়েছেন এই মুহূর্তে এই আলোচনায় ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর রিয়াঙ্কা দাস। আর আপনারা কিভাবে কথা বলবেন তার জন্য দেখুন টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, সরাসরি কথা বলার নাম্বার। সেই নাম্বারে ফোন করে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরও জেনে নিতে পারেন, সরাসরি কথা বলতে পারেন ডায়েটিশিয়ানের সঙ্গে। আমরা যেটা বলছি এই যে ফাইবারের কথা, আমরা ফাইবারযুক্ত ডায়েট খাবো, কিন্তু সাধারণত কতটা পরিমাণে আমাদের ফাইবার রাখা উচিত ডায়েটে, বা এমন কি খাবার আমরা খাবো যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফাইবারটা আমরা খাবারের মধ্যে পেয়ে যাচ্ছি? একদম প্রথম যেটা জিজ্ঞেস করলে যে কত পরিমাণে ফাইবার আমাদের ডায়েটে রাখা উচিত, সেটাই আমি আসি। সাধারণত আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান ডায়েট থাকে এবং ICMR আমাদের রেকমেন্ড করে যে কোনো মহিলাদের ডায়েটে অন্তত 25 থেকে 30 গ্রাম মতন ফাইবার কিন্তু তাদের রেগুলার ডায়েটে রাখা উচিত। এবং যদি পুরুষ হয় সেক্ষেত্রে 30 থেকে 38 গ্রাম অবধি ফাইবার কিন্তু তাদের ডায়েটে রাখা প্রয়োজনীয়, নিজের শরীর সুস্থ রাখার জন্য। বা আমাদের আরও একটা জিনিস, শুধু ডায়াবেটিস কন্ট্রোল নয়, এই ফাইবার আমাদের কি করে, ওজন যে বাড়ছে, বিশেষ করে যাদের ওয়েট গেইন হতে থাকে, তো ওয়েটটাকে কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু ফাইবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, হ্যাঁ। এবং এছাড়া ধরো যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, হাই কোলেস্টেরল, তো কোলেস্টেরল লেভেলটাকেও কিন্তু কন্ট্রোল করতে আমাদের ফাইবার কিন্তু ভূমিকা পালন করে। এছাড়া যাদের আমাদের কনস্টিপেশন সমস্যা আছে, সেই কনস্টিপেশন রোগীদের কনস্টিপেশন সমস্যা প্রবলেমটাকে কন্ট্রোল রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ফাইবার শরীরে দেওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে, শিশুদের যাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা দেখি যে খাচ্ছে, কিন্তু সেই আন্দাজে গ্রোথ বা ডেভেলপমেন্ট হচ্ছে না, তো সেই জায়গাতে দাঁড়িয়ে অনেক সময় কি হয় যে যেই খাবারটা তারা খাচ্ছে সেই খাবারটা ভালো করে শরীরে শোষণ বা অ্যাবজর্পশন হয় না, যার ফলে কি হয় পরবর্তীকালে যে নিউট্রিশনটা যেটা খাবার শোষণের পরে সারা শরীরে পৌঁছানো উচিত, যার ফলে আলটিমেটলি গ্রোথ বা ডেভেলপমেন্ট হতে পারে, তো সেই জায়গাটায় গিয়ে বাধা পায়, যেটা যে কোনো মানুষের, যেটা আমাদের অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রেও কিন্তু হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কি হয়, ডাইজেশন বা পাচন জিনিসটা ভালোভাবে হয় যখন খাবারে ফাইবার বা আঁশ জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে থাকবে। এবার তুমি যদি নর্মালি আমাদের ইন্ডিয়ান ডায়েটটা দেখো, তাহলে আমরা কি দেখতে পাই, খাবারে ফাইবার বা শাকসবজি শিশুদের ডায়েটে কিন্তু খুব কম থাকে, তাই না? তো অ্যাজ এ রেজাল্ট বাচ্চাদের শরীরে দেখবে ছোটোবেলা থেকেই হজমের সমস্যা লেগে থাকে, গোলযোগ, কনস্টিপেশন সমস্যা লেগে থাকে, এবং পরবর্তীকালে বাচ্চার হাইট বা ওয়েটের গ্রোথে কিন্তু বাধা পায়। আমাদের অ্যাডাল্ট পার্সন যারা থাকে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের প্রবলেম আসে, বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার, যেগুলি মেটাবলিক যে রোগ যেগুলি হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, বা কারোর যদি থাইরয়েডের রোগ থাকে, থাইরয়েডও কিন্তু অনেক সময় লো ফাইবার, যে ফাইবার ইনটেক সেটা যদি আমরা ভালোভাবে ডায়েটের মধ্যে রাখতে পারি এবং নিজেদের লাইফস্টাইলটা যদি সেভাবে মডিফাই করতে পারি, তাহলে কিন্তু থাইরয়েডও কন্ট্রোলে থাকে। তো সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব। এবং তার সাথে আমাদের কোলেস্টেরল কন্ট্রোল করা, ওয়েট ম্যানেজমেন্ট করা, যে পাইলসের সমস্যা বা রেকটাম যে সমস্যাগুলি থাকে, ইভেন কোলন ক্যান্সার, এই ধরনের প্রত্যেকটা রোগে কিন্তু ফাইবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এটা একদম মাল্টিপারপাসে কাজ করছে, বিভিন্ন রোগ ব্যাধিকে যেরকম নিয়ন্ত্রণ করতে পারে সেই ক্ষমতা রয়েছে। আর আজকে আমাদের বিষয় তো অবশ্যই রয়েছে ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটা সাংঘাতিক আজকে ব্যাধিতে পরিণত হয়েছে, অনেকটা বলা চলে মহামারীর আকারে, প্রচুর মানুষের মধ্যে দেখা যাচ্ছে এই ডায়াবেটিসটা রয়েছে। তাদের জন্য বিশেষ করে কন্ট্রোল করার উপায় অনেকটাই ফাইবার। একদম। আর শুধু ডায়াবেটিস বলে নয়, আপনি যদি আপনি দেখেন বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন রোগ,
অর্থাৎ হরমোন ঘটিত যে রোগগুলি থাকে, যেমন বলছিলাম থাইরয়েড বা ডায়াবেটিস বা পিসিওডি, এই ধরনের যে হরমোন ঘটিত রোগ থাকে, এই প্রত্যেকটি হরমোনকে কন্ট্রোল করতে কোথাও না কোথাও ফাইবার কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। তো শুধু আমরা শুধু ডায়াবেটিস যে এইটুকু নয়, অনেক বড় বড় কিন্তু রোল কিন্তু মানে রোগগুলিকে নিয়ন্ত্রণ করতে কিন্তু ফাইবার একটা বিশেষ ভূমিকা কিন্তু পালন করে থাকে। একদমই তাই। এই যে বললেন কোলেস্টেরলের কথা, এই যে বললেন হেভি ওয়েট যাদের রয়েছে, ওবেসিটি যাদের রয়েছে, এগুলো তো কন্ট্রোল হলে অটোমেটিক একটি মানুষ ভালো থাকতে পারে। ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকতে সুস্থ থাকবে একটি মানুষ। এবং সেক্ষেত্রে আজকের সময় তো দাঁড়িয়ে বারবার এটা কিন্তু বলা হচ্ছে, ডায়েটিশিয়ানদের পরামর্শ মেনে যদি মানুষ ডায়েট করতে থাকেন, কোনো রোগ থাকলেও তাড়াতাড়ি যেমন সেরে উঠতে পারে, এবং একজন সুস্থ মানুষও যদি ডায়েটিশিয়ানদের সাথে পরামর্শ দেয়, পরামর্শ নিয়ে সেটাকে পালন করে এগিয়ে চলে, তাহলে এই যে নানা রকম রোগ আসার সম্ভাবনাই চলে যাচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে এ কারণেই বোধহয় এত বেশি ডায়েটিশিয়ানদের আমাদের প্রয়োজন। আর এক্ষেত্রে যদি বলি যে ভাত রুটি যেগুলো সাধারণত বাঙালি মানে আমাদের সাধারণ ঘরে যেটা চলে, একদম ভাত আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা খাবার। বাল্ক অ্যামাউন্ট সেটা খাওয়া হয়, আর পেট ভরতে হবে, এবং তার সাথেও কিছু হয়তো শাক সবজি রইল, অত পরিমাণে থাকে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জানতে খুব ইচ্ছে করছে যে এই ধরনের এইরকম খাবারে যতটুকু ফাইবারের প্রয়োজন সেটা কি পেয়ে যায়, না আদতে কোনো সাপ্লিমেন্টেরও প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে? এবার সেটা হচ্ছে মানুষ ভিত্তিক আমাদের ফাইবারের পরিমাণটা ডিপেন্ড করে যে কার কতটা প্রয়োজন। তবে হ্যাঁ, আমাদের জেনারেলি ইন্ডিয়ান ডায়েটে আমি যদি একদম শিশু বয়স থেকে অ্যাডাল্ট পার্সন প্রত্যেকের ডায়েট যদি বলি, তাহলে আমরা দেখতে পাই কি যে ডায়েটে ভাত বা রুটি অর্থাৎ শর্করা জাতীয় খাবারের পরিমাণটা কিন্তু অনেক বেশি, একদম ছোট থেকে শিশু বয়স থেকে অন্তত প্রায় 60 থেকে 70% কিন্তু আমাদের ভাত বা রুটি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু প্লেটে থাকে। এবং তার সেই খাবারগুলির মধ্যে এখনকার দিনে যে আমাদের আটা হয় বা আমাদের যে চাল হয়, সেগুলি অনেকটা পলিশড হয়, তো সেইখানে ফাইবারের পরিমাণ কিন্তু অনেকটা কম হয়ে যায়, কাট ডাউন হয়ে যায়। তো বেসিক্যালি ওখানে আমার ফাইবার অনেকটা পরিমাণে কম থাকে। দ্বিতীয়ত ফাইবারের যে আমি বলবো সোর্স কোনগুলি ভালো পরিমাণে থাকে, সেগুলি হচ্ছে কি ডাল জাতীয় খাবার হতে পারে, বিভিন্ন শাক সবজি, ফল, বাদাম, এইসব খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো আমাদের ডেইলি ডায়েট, নিয়মিত ডায়েট যেটা থাকে, সেই জায়গাতে আমি দেখি যে যখন পেশেন্টরা বিভিন্ন কাউন্সিলিংয়ে আসে, সবজির পরিমাণ অনেক কম থাকে তাদের ডায়েটে, যতটা তাদের পর্যাপ্ত রেগুলার থাকা উচিত। তবে সেটা হয়তো অনেকের সময় ভিত্তিকে হয় না, বা কারোর বানানো হয়ে ওঠে না, কারোর যতটুকু খাওয়া দরকার ততটুকু খেতে পারছে না। তো এই জন্য সবজি বা ডাল বা বিভিন্ন স্যালাড এই জাতীয় খাবারগুলি যখন পরিমাণে কম, বা ফল বা বাদাম, তো অটোমেটিক্যালি আমাদের ছোটোবেলার থেকে কিন্তু বডিতে ফাইবার জাতীয় খাবারটা কিন্তু কমই থাকছে। একেবারে আসবো আলোচনায়, তবে রয়েছেন কোনো দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে? হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি বলছি ওজনটা আমার বেড়ে যাচ্ছে, তা কমার ব্যাপারে জানতাম। আচ্ছা, আপনার হাইট কত? হ্যাঁ, আপনার হাইট আর ওজন দুটোই একটু বলুন, তাহলে বলা সুবিধে হবে। ঠিক শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এমনি কোনো রোগ আছে আর কোনো ওজন বেড়ে যাচ্ছে ছাড়া? না না। আচ্ছা, এখন বর্তমানে ওজন কতটা আছে? ওজন 65 কাছাকাছি। 65 কাছাকাছি। আর আপনার উচ্চতা বা হাইট কতটা আছে জানতে পারি? হ্যাঁ, 5 ফুট। 5 ফুট, আচ্ছা, বেশ কিছুটা ওজন বেশি আছে। তো এর সাথে কি কোনো পায়ে ব্যথা বা ডায়াবেটিস আর কোনো রোগ আছে আপনার? না, এমনি কিছু নেই। আচ্ছা, আপনার এমনি করে পেটটা বেড়ে যাচ্ছে। তো অ্যাবডোমিনাল ফ্যাট যেগুলি থাকে, সেগুলি অনেক সময় কি হয়, ফাইবার জাতীয় খাবার, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম, যে আমাদের ডায়েটের মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজি, ফল, পালসেস বা ডাল জাতীয় খাবার, বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবার, বাদাম, এই জাতীয় খাবারগুলি আপনি আপনার ডায়েটে অল্প অল্প করে পরিমাণে কিছুটা করে রাখুন। দিনে অন্তত 2 থেকে 3 বার কোনো সবজি রাখুন বা স্যালাড রাখুন, 1-2 ফল রাখুন, ঠিক আছে? এবং ভাত বা রুটির যে পরিমাণটা আছে সেটাকে আমরা যতটা খাচ্ছি তার থেকে একটু যদি পরিমাণে কমিয়ে নিয়ে
সবজি বা ফাইবারের পরিমাণটা যদি আমরা বাড়াই তাহলে কিন্তু আমাদের পরিমাণে কম খেলেও সেটা আমার পেটে অনেকক্ষণ ফুলফিল থাকছে বা ভর্তি থাকছে, এবং আমাদের শরীরে সুগার বা রক্তে শর্করার পরিমাণটা কিন্তু বাড়তে দিচ্ছে না, যার ফলে আলটিমেটলি আমার বডিতে কিন্তু ওজনটা নিয়ন্ত্রণ থাকে। তো আপনি যে খাচ্ছেন সেই খাওয়া দাওয়ার মধ্যে অতি অবশ্যই ফাইবার জাতীয় খাবার একটু বেশি রাখবেন। দেখুন, আপনার যেহেতু আপনি বলছেন যে অ্যাবডোমিনাল মানে পেটের জায়গাটা আরও বেশি ভারী হয়ে যাচ্ছে, সে জায়গার ফ্যাট অনেক বেড়ে যাচ্ছে, এবং এইটা হতে হতেই কিন্তু নানা রকম রোগ শরীরে আসে, সেক্ষেত্রে ডায়েটিশিয়ানদের এখানেই ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে প্রপার ওয়ে বলে দিতে পারে। আপনি দেখুন টিভি স্ক্রিনে একটি নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার বলে, সেই নাম্বারে ফোন করে আপনি জেনে নিতে পারেন আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে তিনি কোথায় কবে চেম্বার করছেন। অবশ্যই এসে দেখিয়ে প্রপার একটা ডায়েট চার্ট ফলো করে আপনি নিজের এই ওয়েটটাকে কিন্তু মেনটেন করতে পারবেন। তার জন্য আসাও প্রয়োজন, কারণ বেশ কিছু তথ্য জানানোরও দরকার আছে, তাই আপনি নিজে আসুন একবার, এটাই বলবো। কিভাবে আপনি কবে কোথায় অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন। এবং যারা আজকে লাইনটা পাচ্ছেন না মনে করছেন তাদেরও বলবো, আপনারা মনে করছেন আসতে চাইছেন, হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নিন কবে কোথায় চেম্বার করছেন ডায়েটিশিয়ান। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, কোনো কারণে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তুমি একটা কথা বলছিলে যেটা আমি ওনার কথার সাথে আমি বলছিলাম যে ভুঁড়ি বেড়ে যাচ্ছে বা পেটটা বেড়ে যাচ্ছে, এবং বেশিরভাগ মানুষের এই টেন্ডেন্সিটাই থাকে যে মিডল পোর্শনটাই কিন্তু পেটের দিকটাই ভারী হতে থাকে সবার আগে, এবং এটা কিন্তু ডায়াবেটিস যে কারোর যে হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে এইটা কিন্তু বোঝা যেতে পারে। কারণ পেটে যে চর্বি থাকে, আমাদের ভিজিবল যে ওয়েস্ট পোর্শনের যে ফ্যাটটা আছে, ওয়েস্ট বা হিপ পোর্শনের ফ্যাট, সেটা যখন পরিমাণে যখন অনেক বেশি বাড়তে থাকে তখন থেকেই কিন্তু আমাদের সচেতন হওয়া উচিত যে আমাদের ডায়েটে কোথাও না কোথাও নির্দিষ্ট পরিমাণে যে খাবারগুলি কোনোভাবে যদি ব্যালেন্স না থাকে তাহলে আমাদের ব্যালেন্স করে খাওয়া উচিত। কারোর যদি আমাদের ডেইলি লাইফস্টাইলে এক্সারসাইজ যদি না থাকে তাহলে রেগুলার কিছু না কিছু এক্সারসাইজ আমাদের রাখা উচিত, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত। যে স্ট্রেসটা থাকে সেই স্ট্রেসটা আমরা যাতে কন্ট্রোলে রাখতে পারি, তো সেই স্ট্রেসটাকে আমরা ম্যানেজ করতে পারি সেদিকে কিন্তু খেয়াল রাখা উচিত। কারণ আমি এই কথাটা বললাম কারণ এই যে ধীরে ধীরে যে পেটের যে চর্বিটা বাড়ছে এর থেকে কিন্তু অনেক রোগ ব্যাধি কিন্তু পরবর্তীকালে হতে পারে। তো আমরা যদি এটাকে কন্ট্রোল করে নিতে পারি বা ম্যানেজ করে নিতে পারি তাহলে অনেক রোগ কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। এইবার আমরা বলছি বেসিক্যালি যে ডায়াবেটিসটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় ফাইবার জাতীয় খাবার খেয়ে আর কি, আদতে এটা সম্ভব কিনা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে কিন্তু মনে করেন যে ফাইবারটা যেহেতু খাওয়া ভালো, অনেকে ওভার ফাইবার দেখা যাচ্ছে, যে ফলগুলো বা যে ডায়েটগুলো যে ধরনের খাবারে ফাইবার প্রচুর আছে অনেক অতিরিক্ত পরিমাণেও খেতে শুরু করতে পারে। একদম একদম। এর কি কোনো আদৌ ব্যাড এফেক্ট আছে বা সাইড এফেক্ট আছে আমি শুনবো, তবে তার আগে একজন রয়েছেন দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি শুক্লা মহাজন বলছি খড়দা থেকে। বলুন। হ্যাঁ, বলছি কি ম্যাডাম, আমার না মানে হাইটটা অনেকটা উঁচু, আমার হাইট হচ্ছে 5.5 ফুট, আর আমার ওজনটা হচ্ছে 109.8.9। হ্যাঁ, 109? আমার হচ্ছে আপনার, শুনতে পাচ্ছেন? বলছেন 109? হ্যাঁ, 109। আচ্ছা, অনেকটাই তো। হ্যাঁ, অনেকটাই, কিন্তু পেটটা মানে কিছুতেই কমছে না। আমার মনে হচ্ছে একটু ফ্যাটি লিভার টাইপের আছে আমার, বুঝেছেন? আপনি কি ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন কিছু? না, আমি কোনো ডক্টর দেখাইনি, মানে এমনি আন্তাজে ওই ওষুধ খাচ্ছি। আমার একটু কোষ্ঠকাঠিন্য আছে, মানে আমার বডিটা ক্লিয়ার হয় না। বেশ, কি বলবেন? আমি আপনাকে একটা অনুরোধ করব যে আপনার আদৌ মানে কোন কোন রোগ আছে, ওজনটা অনেকটা বেশি এবং তার সাথে যদি কোনো রোগ থাকে, ফ্যাটি লিভার, আপনি সবই আন্দাজে বলছেন যে ফ্যাটি লিভার থাকতে পারে বা অন্য কোনো ধরনের সমস্যা থাকতে পারে। তো আমি বলবো যে আপনি ডাক্তারকে দেখিয়ে আগে রোগটিকে ডায়াগনোসিস করে নিন যে আপনার ফ্যাটি লিভার এবং তার সাথে অন্য কোনো রোগ আছে কি না। কিছু ব্লাড টেস্ট করিয়ে নিন, তাহলে আমরা জিনিসটিকে কনফার্মের সাথে কিন্তু সেটার ডায়েট নিয়ে আমরা আরও ভালোভাবে আলোচনা করতে পারবো। কারণ আপনি এক ধরনের জিনিস ভেবে ওষুধ খাচ্ছেন, তার থেকে কিন্তু পরবর্তীকালে অন্য কোনো বড় ধরনের রোগ বা সমস্যা কিন্তু হতে পারে।
তো সবসময় আমার মনে হয় রোগটিকে আগে ডায়াগনোসিস করে নেওয়া, বা আমরা যদি দেখে নিই যে কোন রোগটা আলটিমেটলি শরীরে আমার তৈরি হচ্ছে, তবে সেটার ওষুধ যদি দরকার পড়ে আমরা মেডিসিন নেব, এবং তার পাশাপাশি যদি আমাকে ডায়েট সেই বুঝে সেই ব্লাড রিপোর্ট এবং সেই প্রেসক্রিপশনের মেডিসিন অনুযায়ী আমরা কিন্তু ডায়েটটি নিলে মানে সবথেকে ভালো হবে, রেজাল্টটা আমরা ভালো পাবো। একেবারে অনেক রোগের কারণেও তো ওয়েটটা বেড়ে যেতে পারে, সেটা জেনে নেওয়াটা প্রয়োজন। আচ্ছা, এই জায়গাটা দাঁড়িয়ে যেটা প্রশ্ন ছিল আর কি, যে ফাইবার জাতীয় ফুড যারা অনেক বেশি বেশি করে খাচ্ছে, সেই বিষয়ে আবার আমরা ফিরছি, তবে একটা ফোন নিয়ে নেব। ফোন নিয়ে আনসারটা শুনবো। নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছি। কি নাম? আমার নাম সহজিৎ সাহু। বলুন। আমার ওই থাইরয়েড আছে, আর আপনার ডায়াবেটিসের মানে ওই সুগারটা আছে, প্লাস হচ্ছে আপনারা যে ফাইবারের কথা বলছেন, ওই ফাইবারটা কি করে কন্ট্রোল করব, কি খাবো না খাবো, ওইটার কথা বলছি আর কি। আচ্ছা, বেশ। তো আপনার ডায়েটে দেখুন, আমি আপনার ডায়েটটি ভালো করে জানি না যে আপনি রেগুলার কি খাওয়া দাওয়া করেন। ভালো হয় যদি এই বিষয়ে আপনি বিশদে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেন বা কনসাল্ট করিয়ে নেন। তবুও আমি আপনাকে এটুকু বলছি যে থাইরয়েডের বিশেষ কোনো ডায়েট হয় না। থাইরয়েড হচ্ছে লাইফস্টাইলটাকে ভালোভাবে মেনটেন করলে হরমোন কন্ট্রোলে কিন্তু থাকে। তো ডায়েট আমরা নিতেই পারি, অনেক ধরনের মিসকনসেপশন থাকে। তবে হ্যাঁ, ফাইবার প্রত্যেকটির ক্ষেত্রে হরমোনটাকে কন্ট্রোল করতে হেল্প করে, এবং ফাইবার খাবার বলতে বিভিন্ন ধরনের, আমি যে আগেও বললাম, সবজি জাতীয় খাবার, সেগুলিকে আপনি চেষ্টা করুন দিনে অন্তত 2 থেকে 3 বার আপনার ডায়েটে রাখার। পাশাপাশি ফল জাতীয় খাবার, যেগুলিতে আমাদের ফাইবার থাকে এবং প্লাস আমাদের সুগার থাকে, তবে নির্দিষ্ট মাত্রায় কন্ট্রোলে কিন্তু খাওয়া উচিত, যেহেতু আপনার সুগার আছে। তো সেই ক্ষেত্রে দিনে 1 থেকে 2টো ফল আপনি কিন্তু ডায়েটে রাখতে পারেন। পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম বা বীজ জাতীয় খাবার, যাতে আমার সলিউবেল ইনসলিউবেল ফাইবারগুলি দুটোই পরিমাণে থাকে, সেই জাতীয় ফাইবার খাবারগুলি কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি, যেগুলি আমার ডাইজেস্টিভ হেলথকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে। এবং প্রোটিন জাতীয় খাবার যদি বলি আমি ফাইবারের পাশাপাশি, তো ডাল কিন্তু একটা ভালো ফাইবার এবং প্রোটিনের সোর্স। তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু ডাল ডায়েটে কিন্তু রাখা যেতে পারে। তো আপনি ডাল বা যে ছোলা, মটর, এই যে বীজ জাতীয় খাবারগুলি আছে, এগুলো ডালেরই একটি ভাগ, তো সেইগুলিও কিন্তু আমরা ডায়েটে রাখবার চেষ্টা করব। তো এইভাবে আপনি কিন্তু জিনিসটাকে ম্যানেজ করতে পারেন আপনার খাবারের সাথে। শুধুমাত্র এই খাবারটাকে মেনটেন করে ডায়াবেটিস থেকেও অনেকটা মুক্ত হওয়া সম্ভব, এবং এটা বারবার ডক্টররা বলে থাকেন, যারাই আপনারা এখানে মানে প্রোগ্রামের মধ্যে দিয়ে যারা ওপারে থাকেন, অনেক সময় বলা হয় যে এখন ডায়েটটা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ে সাজেশন দিতে পারেন একজন ডায়েটিশিয়ান, কারণ তিনি পুঙ্খানুপুঙ্খ জানেন। এবং আপনার যা কিছু রোগ ব্যাধি আছে, বা ধরুন আপনার কোনো রোগ ব্যাধি নেই কিন্তু একটা স্বাভাবিক সুস্থ মানুষ, সেক্ষেত্রেও বিভিন্ন বিষয়কে দেখে নিয়ে বলে দেন তারাই যে আপনি ঠিক কী কী ডায়েট করবেন, প্রত্যেক দিনের খাবার চার্টে কীভাবে কী খেলে আপনি সুস্থ থাকবেন। আজকে এই বিষয়টা আবার মানে সত্যি তাই, আজকে বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এই মুহূর্তে আর একজন দর্শক বন্ধু রয়েছেন, কি প্রশ্ন আছে শুনবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? ম্যাডাম, আমি অলোক ঘোষ তমলুক থেকে বলছি। বলুন। আমার কোষ্ঠকাঠিন্য আছে, আমি ক্রিমাফিন খেতে হচ্ছে 8 মাস 10 মাস হলো, কিন্তু আমার মানে পটিটা ঠিক ক্লিয়ার হয় না। ক্রিমাফিন প্লাস কমালে বা 20 ml করে খেতে হয়। মানে আমি কি খাবার খেতে পারি, মানে ফাইবারের কথা বলছেন, কি খাবো, কি খেলে আমার মানে পটিটা ক্লিয়ার হবে? ক্রিমাফিন প্লাসটা আমি বন্ধ করতে চাইছি, কিন্তু ওইটা কমালে বা বন্ধ করলে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা যে আলোচনা করছিলাম যে ফাইবার সমৃদ্ধ যে খাবার যেগুলি আছে, সেগুলি কি আপনি আপনার ডায়েটে পর্যাপ্ত পরিমাণে রাখেন? শাক সবজি, ফল মূল এগুলি? হ্যালো, আছেন আপনি? ওইগুলো মেনটেন করি, কিন্তু তার ওই স্মোকিং কাজটা খেতে হয়, ছাড়া হয়নি। 20 ml খেতেই হচ্ছে। আচ্ছা,
না, সেটা খাবার যে ওষুধ যেটা আপনি বলছেন যে কনস্টিপেশন আছে এবং তার জন্য যদি বংশগতভাবে কারোর কনস্টিপেশন থেকে থাকে, অনেকের হয়ে থাকে জেনেটিকভাবে, সেই ক্ষেত্রে অনেক সময় মেডিসিন কিন্তু দরকার পড়ে। তো অনেক সময় ইসাবগুল বা যে ইনসলিউবল ফাইবার সোর্স থাকে, সাপ্লিমেন্ট থাকে, আচ্ছা। সেই জাতীয় খাবারগুলি কিন্তু অনেক সময় আলাদা করে কিন্তু দেওয়ার দরকার পড়ে যদি জিনগতভাবে কারোর কনস্টিপেশন থাকে, বা যদি না থাকে তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অনেক সময় জল যদি কম থাকে, অর্থাৎ বডি যদি হাইড্রেটেড না থাকে, তাহলে কিন্তু অনেক সময় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কিন্তু হতে পারে। তো ফাইবার সমৃদ্ধ খাবার যেগুলি আমি বললাম সেগুলির পাশাপাশি অতি অবশ্যই জলটা কিন্তু রাখার চেষ্টা করবেন। এবং যদি তাতেও যদি না কমে বা ডাক্তারের মেডিসিনে যদি না কমে, ডাক্তারকে একবার জিজ্ঞেস করতে পারেন যে ইসাবগুল জাতীয় কোনো ইনসলিউবল ফাইবার আপনি আপনার ডায়েটে রাখতে পারেন কিনা, এবং সেটা কতটা পরিমাণে রাখবেন সেটা কোনো ডক্টর বা কোনো ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নিয়ে খেতে পারলে ভালো হয়। একদম। আর একটা টেলিফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি জামনগর থেকে সোনা দাস বলছি। বলুন। বলছি আমার হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি, ওজন 92। তা আমার খুব গ্যাসের সমস্যা, খুব গ্যাস হয়, পটি ঠিক মতো ক্লিয়ার হয় না। তা আমি কি খাবো যদি একটু দিদি বলে দেন খুব ভালো হয়। আপনার খাবারে জলের পরিমাণ কি ঠিকঠাক থাকে না কম থাকে? হ্যাঁ, না জল 5 লিটার করে জল খাই ডেলি। আচ্ছা, এমন কোনো খাবার আছে যা খেলে আপনার হজমের সমস্যা হয়? না সেরকম কিছু বুঝতে পারছি না, আমি একটু বলে দেন না হালকা করে কি খাবো। আচ্ছা, দেখুন, এটা আপনি পরামর্শ নিলে সবথেকে ভালো হয় কারোর সাথে। তবে আমার মতে আগে যে কোনো মানুষের, সেটা আপনি হোক বা যে কেউ, কোনো খাবারে যখন মানে প্রচণ্ড গ্যাস হচ্ছে, অনেক সময় কোনো মেডিসিন বা ওষুধ থেকে কিন্তু গ্যাস হতে পারে। তো যদি কোনো ওষুধ আপনি ডেইলি নিয়ে থাকেন, তার থেকে কোনো অম্বল হচ্ছে নাকি বা গ্যাস হচ্ছে নাকি সেটা দেখতে পারেন। বা আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের খাবারের মধ্যে অনেক সময় অনেক খাবার খেলে আমাদের হজম হতে অনেক সময় নেয়, বা কোনো খাবার খেলে অনেক সময় ভেতরে ভেতরে ডাইজেশনের প্রবলেম হয়, যেটাকে আমরা ইনটলারেন্স বলি, যার থেকে কিন্তু অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা কিন্তু হতে থাকে, এবং যত দিন যেতে থাকে তত সেটার পরিমাণটা কিন্তু বাড়তে থাকে। আচ্ছা। তো সেখানে দাঁড়িয়ে যদি কোনো মানুষের কোনো খাবার হজম করতে অনেকটা বেশি সময় লাগছে, বা অনেক সময় খাবারটা খাওয়ার পরে ভেতরে ভেতরে গ্যাস হয়, যেটা আমরা বুঝে উঠতে পারি না, যেটা হয় কি বেশিরভাগ লোকে, আমাদের এই পশ্চিমবাংলার ক্ষেত্রে বেশিরভাগ লোকের ক্ষেত্রে হয় যে দুধ জাতীয় খাবার খেলে, যেটা র মিল্ক যেটা থাকে, শিশুদের ক্ষেত্রে যেটা হয়, সেটার থেকে কিন্তু অনেক বাচ্চার কিন্তু মানে কনস্টিপেশন বা গ্যাস অম্বলের সমস্যা কিন্তু হতে পারে, এবং সেটা অনেকটা বেশি গ্যাসের পরিমাণটা কিন্তু হয়। তো এইরকম জাতীয় অনেকের অনেক খাবারেই সমস্যা হয়। তো কারোর যদি সেই খাবারে কোনো প্রবলেম থাকে, সেটা আপনি নিজে বোঝার চেষ্টা করুন যে কোন ধরনের খাবার থেকে আপনার এই অম্বল বা গ্যাসের সমস্যা হচ্ছে, এবং তারপরে যদি ফাইবার কম থাকে তাহলে অবশ্যই ফাইবার জাতীয় খাবার আমরা কিন্তু রাখবো ডায়েটে। এবার এটা খুব জেনে নেওয়াটা প্রয়োজন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্লেটে ঠিক কী খাবার কতটা পরিমাণে রাখা উচিত যাতে তারা পর্যাপ্ত ফাইবারটা পান, যেটা ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারে? আচ্ছা, তো প্রত্যেকে আমি যে বললাম যে আমাদের খাবারে কি কি সোর্স আছে, তো সেই খাবারগুলির মধ্যে অবশ্যই দেখুন দিনে 2 থেকে 3 বার ফল রাখুন, 1-2 করে ফল রাখতে পারেন, সবজি রাখুন পর্যাপ্ত পরিমাণে, জল রাখবেন অতি অবশ্যই খাবার পাশাপাশি, বাদাম বা বীজ জাতীয় খাবার অল্প করে 1 মুঠো পরিমাণে রাখুন, ঠিক আছে? এবং এর পাশাপাশি আপনাদের রেগুলার খাবারগুলিকে অতি অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে ম্যানেজ করে নিন, তাহলে কিন্তু ভালোভাবে কন্ট্রোলে থাকবে। একেবারে আমাদের সুস্থ থাকার উপায় আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে, এবং সেক্ষেত্রে যারা ডায়াবেটিস নিয়ে বেসিক্যালি রয়েছেন তারা কিভাবে সুস্থ থাকবেন, এবং অন্যান্য যারা বিশেষভাবে ভুগছেন বহুদিন ধরে ক্রনিক প্রবলেম নিয়ে, ডায়েটিশিয়ানদের পরামর্শে তারা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সুস্থ থাকছেন। কারণ খাবার সবার আগে প্রয়োজন নিয়ন্ত্রণ করা, কার জন্য কতটা কিভাবে নিয়ন্ত্রণ হবে ডায়েটিশিয়ানই ঠিক করে দিচ্ছেন বর্তমানে। অনেক ভালো থাকুন প্রত্যেকে। আজকের মতো সময়টা একেবারে হাতে নেই, বিদায় নেব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।